অবশেষে ইসলামাবাদের শান্তির সংলাপে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ইরানের 4 রেড লাইন। কোন সব শর্তে আটকে আছে অগ্রগতি? ইরানে টনের পর টন বোমা ফেলেও কেন স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র? তেহরানের কৌশলে কিভাবে ধরা খাচ্ছে মার্কিনীরা? মার্কিন বিমানের জমদূত তেহরানের হাতে, আমেরিকার গোয়েন্দা রিপোর্টে তোলপাড়। রাশিয়ার পর এবার চীনকেও কি পাশে পাচ্ছে ইরান? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আশঙ্কা আর অনিশ্চয়তার ধোঁয়াশা ঠেলে পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। উদ্দেশ্য ইরান যুদ্ধের অবসান আর স্থায়ী যুদ্ধবিরতি। এর আগে দুপক্ষেরই আলাদা বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। বিভিন্ন দেশে বাজেয়াপ্ত ইরানের সম্পদে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীতে তেহরানের অধিকারের স্বীকৃতি সহ 4টি রেড লাইন পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান। কে হাসবে শেষ হাসি? গুরুত্ব পাবে কি ছাড় দেওয়ার মানসিকতা? ঐতিহাসিক নজির গড়তে পারবে কি ইসলামাবাদ? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মোড় ঘোরানোর এক পদক্ষেপ। পাকিস্তানের মাটিতে নজিরবিহীন এক বৈঠকের ঘটনাস্থল ইসলামাবাদ। কাটতে শুরু করেছে প্রায় গোটা মধ্যপ্রাচ্যকে ছেয়ে ফেলা হতাশার কালো মেঘ। শান্তিকামীদের আশা উকি দেবে প্রত্যাশিত শান্তির উজ্জ্বল সূর্য, ফুটবে শান্তির ফুল। সুযোগ বুঝে শর্তে অটুট থেকে সমাধান আদায়ের জোর তৎপরতায় ব্যস্ত যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। এমন অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি শর্তের দূরত্ব কমিয়ে সুখবর দিতে পারবে কি পাকিস্তান? কারা হাসবে শেষ হাসি? ঐতিহাসিক নজির গড়তে পারবে কি ইসলামাবাদ? শনিবার শুরু হওয়া শান্তি আলোচনায় ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টারি স্পিকার বাগের গালিবাফ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্বে আছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া উপস্থিত আছে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রায় শতাধিক শীর্ষ নেতা। বৈঠকে উঠে এসেছে শর্ত আর দাবি দেওয়া, অপেক্ষা আর উৎকণ্ঠা। যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বসার আগে আলাদা বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রতিনিধিদের আলাদা সাক্ষাতে আলোচনা হয়েছে মূলত মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার কূটনৈতিক সমাধান নিয়ে। আলোচনাকে দীর্ঘায়িত না করে একদিনই শেষ করার প্রত্যাশা জানিয়েছেন ইরানের প্রতিনিধিরা। লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর, হরমুজ প্রণালীতে তেহরানের অধিকারের স্বীকৃতি, বিশ্বের বিভিন্ন দেশে বাজেয়াপ্ত সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কিছু শর্ত পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান। শান্তি আলোচনায় বসার আগে তেহরানের শর্ত মেনে কাতার ও বিভিন্ন ব্যাংকে বাজেয়াপ্ত ইরানের 6 বিলিয়ন মার্কিন ডলার ছেড়ে দিতে রাজি হয়েছে ওয়াশিংটন। ইরানের তাসনিম নিউজ আর ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এমন খবর দিলেও অস্বীকার করেছে হোয়াইট হাউস। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত হলেই কেবল কাতারের বাজেয়াপ্ত ইরানের 6 বিলিয়ন মার্কিন ডলার হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হবে। 2018 সালে বাজেয়াপ্ত করা এই অর্থ 2023 সালে ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হতে দেয়নি ওয়াশিংটন। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার অন্তত 10 জন সহ গত 3 দিনে 350-র বেশি বাসিন্দাকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু সরকার খুব আগ্রহ না দেখালেও আগামী মঙ্গলবার লেবানন সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল। অবশ্য ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিষয়ে কোনো ছাড় হবে না বলে স্পষ্ট জানিয়েছে তেল আবিব। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ইরানে চাপিয়ে দেওয়া সহিংসতা আর রক্তপাত বন্ধ করে শান্তি ফেরানোর আশায় পাকিস্তানে বৈঠক শুরু হলেও কূটনৈতিক এই প্রক্রিয়া ঘিরে আছে সন্দেহ আর অনিশ্চয়তার জাল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাত সব জানিয়ে দিয়েছেন, সংলাপে যুদ্ধ সমাপ্তির সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই তেহরানের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির বিশেষ বার্তায়ও একই সুর। বলছেন, যুদ্ধবিরতি চললেও মার্কিন সাম্রাজ্যবাদের পতন সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনা থেকে কী ফল আসে সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব। এরই মাঝে এই আলোচনায় ইরানের প্রধান আলোচক পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, আমেরিকার সঙ্গে যুদ্ধের অবসানে ইরানের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো বিশ্বাস নেই। 10 এপ্রিল রাতে উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছে এই বার্তা দেন তিনি। প্রতিনিধি দলের সদস্য হিসেবে গালিবাফের সঙ্গে পাকিস্তানে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাগের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি সহ আরও কয়েক আইন প্রণেতা।
ইসলামাবাদে পৌঁছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত। এরপরই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পূর্ববর্তী আলোচনাগুলোর তিক্ত অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে গালিবাফ বলেন, দুর্ভাগ্যবশত আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিকে চলমান যুদ্ধে দেশবাসীর জোরালো সমর্থনের ভূয়সী প্রশংসা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এক বিশেষ বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জনগণ বিজয়ী হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের পতন এখন সবার কাছে স্পষ্ট। সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে দেয়া মোস্তফা খামেনির ওই বার্তায় বলা হয়, স্বদেশের ভাই ও বোনেরা, দৃঢ়তার সঙ্গে বলা যায় ইরানের বীর জনতা এই যুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী। এখন একটি প্রধান শক্তি হিসেবে ইসলামী প্রজাতন্ত্রের উত্থান এবং সাম্রাজ্যবাদের পতন সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। চলমান যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মিনাবের স্কুলে প্রায় ১৭০ শিক্ষার্থী নিহত হয়। যুদ্ধজয় প্রসঙ্গে ওই শিশুদের স্মরণ করে সর্বোচ্চ নেতা বলেন, এটি নিঃসন্দেহে এক ঐশ্বরিক আশীর্বাদ, যা আমাদের শহীদ নেতা ও অন্যান্য শহীদদের রক্ত, নির্যাতিত দেশবাসী এবং মিনাবের সেই মহতী স্কুলের ছড়ানো ফুলের বিনিময়ে আমাদের ওপর বর্ষিত হয়েছে। একটি শক্তিশালী ইরান অর্জনের লক্ষ্যে অক্লান্ত প্রচেষ্টাই হবে ওই ঐশ্বরিক আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। আমরা সামরিক বিরতির পর্যায়ে প্রবেশ করেছি বলে যদি ধরেও নেওয়া হয়, তবুও রাস্তায়, মহল্লায়, মসজিদে হাজির হতে সক্ষম প্রত্যেক নাগরিকের দায়িত্ব হল নিজেদের অংশগ্রহণ আরও জোরালো করা। বিশেষ ওই বার্তায় প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে স্মরণ করে মোস্তফা খামেনি আরও বলেন, শহীদ নেতা প্রায়শই জোর দিয়ে বলতেন, একটি শক্তিশালী ইরান অর্জনের পথ হল সমাজের সকল স্তরের মধ্যে ঐক্য স্থাপন। ৪০ দিনের যুদ্ধে এই ঐক্যের একটি বড় অংশই অর্জিত হয়েছে। ইরানবাসীর হৃদয় একে অপরের আরও কাছাকাছি এসেছে এবং সকলেই মাতৃভূমির পতাকার নিচে সমবেত হয়েছে। দিন দিন এই সমাবেশ সংখ্যা ও সংহতি দুই দিক থেকেই বৃদ্ধি পাচ্ছে। গুরুত্বের সঙ্গে এই সংহতি ধরে রাখার তাগাদা দেন মোস্তফা খামেনি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। পাকিস্তানে যাওয়া ইরানের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বর্বরতার প্রতিবাদ জানিয়েছে অভিনব পন্থায়, যা মনে করিয়ে দিয়েছে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় কোমলমতি শিশুদের হত্যার দগদগে স্মৃতি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যখন সংলাপে মুখোমুখি, তখন তীব্র আপত্তি উপেক্ষা করে লেবাননে বর্বর হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে ৩ দিনে প্রাণহানি বেড়ে ৪০০-র কাছাকাছি পৌঁছেছে। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। বিমানের প্রতিটি সিটেই বাচ্চাদের ছবি ঝুলছে, রয়েছে তাদের ব্যবহৃত জিনিসপত্র। প্রথম দেখায় মনে হতে পারে বাচ্চাদের বিমানে স্বাগত জানাতে সেগুলো রাখা। একটু সময় নিয়ে খেয়াল করলেই বোঝা যায় বাচ্চাদের ছবিগুলো নতুন আর সুন্দর হলেও জিনিসপত্রগুলো আগুনে পোড়া, ধুলো মাখা। এই আয়োজন বাচ্চাদের জন্য ছিল না। তাহলে কেন সেখানে বাচ্চাদের ছবি আর পোড়া জিনিসপত্র? এই বিমানের গন্তব্যই বা কোথায়? এগুলো আসলে কোনো আয়োজন নয়, বরং স্মৃতিচারণ। বিমানের সিটে আটকে দেয়া ছবিগুলো ইরানের মিনাব স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত শিশুদের। জিনিসগুলোও তাদের। বিমানের গন্তব্যস্থল পাকিস্তান। এই বিমানে চড়েই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে স্থায়ী শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তানে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সহ ইরানের প্রতিনিধি দল। ইরানের পাশাপাশি লেবাননেও যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান, যদিও শুরু থেকেই তা মানতে নারাজ মার্কিন মিত্র ইসরায়েল। যুদ্ধবিরতি শুরুর পরই সুর পাল্টে ফেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। জানান, লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেয়নি যুক্তরাষ্ট্র, তবে ইরানের অনড় অবস্থানের কারণে লেবাননের সাথে সরাসরি আলোচনায় বসার ঘোষণা দিলেও এখনও হামলা থামায়নি বর্বর ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল। সরাসরি আলোচনার আগে লেবানন যুদ্ধবিরতির আহ্বান জানালেও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যদিও চলমান আগ্রাসনের বিষয়ে প্রথমবার ফোনে কথা বলেছেন ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত। এই আলোচনায় কোনো সুরাহা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শত শত বোমায় ইরানকে প্রায় গুড়িয়ে দিলেও তৃপ্তির নিঃশ্বাস নেয়ার
সুযোগ আছে কি যুক্তরাষ্ট্রের? যুদ্ধের কুপ্রভাব পড়েছে মার্কিনীদের পকেটে। অনেকের মতে ইরানে বারুদের বোমা পড়লেও অর্থনৈতিক বোমা পড়ছে আমেরিকায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী মার্চে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির উত্থান হয়েছে 3.3%। এতে জ্বালানি তো বটেই, খাদ্য, বাড়ি ভাড়া সহ সবকিছুর দামই বাড়ছে লাফিয়ে লাফিয়ে, যার পেছনে ভূমিকা রেখেছে হরমুজ প্রণালীতে অচলাবস্থা আর বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা। এতে যুদ্ধ চালাতে প্রতিদিনই গুনতে হচ্ছে শত মিলিয়ন মার্কিন ডলার। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, বিদেশে যুদ্ধ নাকি দেশের অর্থনীতি, কোনটিকে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন? ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। মার্চ মাসে দেশটির মুদ্রাস্ফীতি এক লাফে 3.3% বেড়ে গেছে। জ্বালানি, খাদ্য, বাড়ি ভাড়া এমনকি ঔষধ বাবদও প্রায় দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে মার্কিন নাগরিকদের। এমন অবস্থায় নিজ দেশেই প্রচণ্ডভাবে সমর্থন হারিয়েছেন ট্রাম্প। 2026 সালের মার্চ মাসের মুদ্রাস্ফীতি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ ও ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দ্য গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি এক ধাক্কায় 3.3% বৃদ্ধি পেয়েছে, যা বিগত কয়েক দশকের তুলনায় অত্যন্ত উদ্বেগজনক। এই আকস্মিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জ্বালানি তেলের আকাশচুম্বী দামকে। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা বিশ্ববাজারে তেলের সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। শুধু তেল নয়, খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ইউরোনিউজ তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে যে এই জ্বালানি সংকটের ফলে সৃষ্ট এনার্জি প্রাইস শক মার্কিন বাজারকে স্থবির করে দিয়েছে। সাধারণ নাগরিকরা বলছেন, গত এক মাসে তাদের মাসিক খরচের বাজেট প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো সঞ্চয় শেষ করে জীবন ধারণ করছে। ইউএস লেবার ডিপার্টমেন্টের পরিসংখ্যানে উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, গাড়ি চালানোর জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ বিল এবং ঘর ভাড়া সবকিছুই এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে এবং তারা সরকারের যুদ্ধনীতির সমালোচনা করতে শুরু করেছে। অনেকের মতে, বিদেশের মাটিতে যুদ্ধের চেয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে রক্ষা করা এখন বেশি জরুরি। যুদ্ধের আর্থিক খরচ নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। যদিও পেন্টাগন থেকে সঠিক অঙ্ক প্রকাশ করা হয়নি, তবে ফিনান্সিয়াল টাইমসের এক বিশেষ প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের সাথে এই যুদ্ধে প্রতিদিনের সামরিক ব্যয় কয়েক শত মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশাল এই সামরিক খরচ মেটাতে গিয়ে মার্কিন ট্রেজারি ও জাতীয় বাজেটে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বিশাল আর্থিক চাপই সম্ভবত যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধবিরতির জন্য মরিয়া করে তুলেছিল। ইরান যুদ্ধ আমেরিকার অর্থনীতির ভিত্তিকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে একটি কূটনৈতিক সমাধান ছাড়া সরকারের সামনে আর কোনো পথ খোলা ছিল না। ইতোমধ্যেই 14 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং দুই দেশের প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসেছেন, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে দ্বিমত রয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করছেন, যদি যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয় এবং হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ পুনরায় শুরু হয়, তারপরও পরিস্থিতি স্থিতিশীল হতে অন্তত 6 মাস থেকে 1 বছর লেগে যেতে পারে। দ্য গার্ডিয়ানের মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হলে ফেডারেল রিজার্ভকে সুদের হার আরও বাড়াতে হতে পারে, যা আবার বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে জ্বালানি তেলের বাজার যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে মার্কিন ডলারের মান এবং মানুষের জীবনমান আরও ঝুঁকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধ মার্কিন অর্থনীতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি বৈঠক নিয়ে আলোচনার মধ্যেই বিশ্বজুড়ে প্রায় তোলপাড় ফেলে দিয়েছে বিস্ফোরক এক তথ্য। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, আমেরিকান যুদ্ধবিমানের আতঙ্ক ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্রের বড় চালান বেইজিং থেকে তেহরানের পথে। ধরা পড়ার ভয়ে তৃতীয় দেশের গোপন রুট ব্যবহারের প্রস্তুতিও নিয়ে রেখেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে এমন অস্বস্তিকর খবরে টালমাটাল ওয়াশিংটন বেইজিং সম্পর্ক, যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বেইজিং। কয়েক সপ্তাহে একাধিক মার্কিন বিমান ধ্বংসের সফলতার পেছনে এর কোনো সম্পর্ক আছে কি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
গোপনে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সবেমাত্র শুরু হওয়া যুদ্ধবিরতি এবং পাকিস্তানে শান্তি আলোচনার ঠিক এই সময়ে পর্দার আড়ালে দানা বাঁধছে ভয়ঙ্কর উত্তেজনা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ সংস্থা CNN। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের হাতে পৌঁছাবে চীনের পাঠানো এসব মারণাস্ত্র। বেইজিং সরাসরি অস্ত্র পাঠানোর ঝুঁকি নিচ্ছে না। অস্ত্রের পরিচয় গোপন রাখতে থার্ড কান্ট্রি রুট বা তৃতীয় দেশের মাধ্যমে তেহরানে যাচ্ছে চীনা সামরিক সরঞ্জাম। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এত গোপনীয়তার মধ্য দিয়ে ইরানকে আসলে কী ধরনের সমরাস্ত্র দিচ্ছে বেইজিং? চীনের পাঠানো সম্ভাব্য অস্ত্র হল কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপেড। সাম্প্রতিক যুদ্ধে এই ধরনের বহনযোগ্য সমরাস্ত্র মার্কিন যুদ্ধ বিমানের জন্য হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আকারে ছোট হলেও শক্তিশালী এসব মিসাইল কম উচ্চতায় উড়ে যাওয়া ফাইটার জেটের জন্য মারাত্মক বিপজ্জনক। সম্প্রতি একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় IRGCর দাবি, নতুন ধরনের ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে ইরানি বাহিনী। কিন্তু সেই সিস্টেমটি চীনের তৈরি কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বেইজিংয়ের পাঠানো ম্যানপেড মিসাইলের চালান তেহরানে পৌঁছালে ভবিষ্যতে মার্কিন বিমান বাহিনীর জন্য ইরানি আকাশসীমা পার হওয়া অনেক কঠিন হয়ে উঠতে পারে। ইরানি তেলের উপর সবচেয়ে বেশি নির্ভরতা রয়েছে চীনের। ফলে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারে বেইজিংয়ের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেক বিশ্লেষকের ধারণা, বন্ধু দেশ ইরানকে সামরিকভাবে শক্তিশালী করতে চাওয়ার পেছনে চীনের বাণিজ্যিক স্বার্থই বড় কারণ। অস্ত্রের মূল উৎস বা পরিচয় লুকিয়ে ইরানে সরঞ্জাম পাঠানোর অর্থ হল, চীন জানে এই ধরনের গোপন পরিকল্পনা ধরা পড়লে তাদের উপর বৈশ্বিক চাপ আসবে। অবশ্য স্বাভাবিকভাবেই চীন এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো পক্ষকেই অস্ত্র দিচ্ছে না, বরং শান্তি বজায় রাখার সব ধরনের চেষ্টাকে স্বাগত জানায় বেইজিং। চীন কোনোভাবেই চায় না ইরানে বিদ্যমান সরকারের পতন ঘটুক কিংবা মধ্যপ্রাচ্যের এই দেশটি পুরোপুরি ভেঙে পড়ুক। অন্যদিকে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাও তাদের নেই। আগামী মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা। এমন পরিস্থিতিতে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তৈরি করছে বরফ শীতল আবহাওয়া। বর্তমানে রাশিয়ার কাছ থেকে গোয়েন্দা তথ্য পাচ্ছে ইরান। এখন চীনও যদি তেহরানকে সরাসরি অস্ত্র সরবরাহ শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে অসহায় হয়ে পড়বে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতি আসলে শান্তি আনবে না, বরং এই সুযোগে নিজেদের সামরিক শক্তি গুছিয়ে নিচ্ছে ইরান। পশ্চিমা অনেক বিশ্লেষকের এমন আশঙ্কা সত্যি হলে অচিরেই বিশ্ব দেখবে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ। এই মুহূর্তে চীনের গোপন সামরিক সহায়তা যদি নিছক গুঞ্জনের বদলে বাস্তব ঘটনা হয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের সাময়িক শান্তি যে কোনো সময় রূপ নিতে পারে বড় ধরনের বিস্ফোরণে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মহাকাশে ভাষা যতটা না রোমাঞ্চকর, পৃথিবীতে ফেরা ততটাই চ্যালেঞ্জিং। দিনের পর দিন শূন্য মধ্যাকর্ষণে থাকায় নভোচারীদের শরীরে ঘটে বিস্ময়কর পরিবর্তন। বিজ্ঞানীদের দাবি, মহাকাশে বয়স কমে নভোচারীদের। কিভাবে পাল্টায় তাদের চোখ, ত্বক, মানসিক অবস্থা? মধ্যাকর্ষণের পার্থক্যই কি এর মূল কারণ? মহাকাশ থেকে ফেরা মানুষের শরীরে ঠিক কি ঘটে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মহাকাশে ভাসতে ভাসতে সময় কাটানো যতটা রোমাঞ্চকর, পৃথিবীতে ফিরে আসার পর তার প্রভাব ততটাই বিস্ময়কর, কখনো ভয়ঙ্কর বটে। কয়েক ঘন্টা বিমানযাত্রা শেষে যেমন অনেকের মাথা ঘোরে, চোখ ঝাপসা হয়ে যায়, তাহলে ভাবুন দিনের পর দিন মহাকাশে থাকার পর নভোচারীদের শরীর মন কি অবস্থার মধ্য দিয়ে যায়। সত্যি কি বয়স কমে নভোচারীদের? বিশেষজ্ঞদের মতে মহাকাশ ভ্রমণের পর মানুষের শরীরে যে পরিবর্তনগুলো ঘটে তার মূল কারণ মাধ্যাকর্ষণ শক্তির পার্থক্য। আইজাক নিউটনের সূত্র অনুযায়ী ভরযুক্ত সবকিছুই একে অপরকে আকর্ষণ করে। পৃথিবীর এই টানই আমাদের শরীরকে স্বাভাবিক রাখে, কিন্তু পৃথিবীর কক্ষপথে পৌঁছালে সেই টান প্রায় নেই বললেই চলে। তখন সৃষ্টি হয় প্রায় শূন্য মাধ্যাকর্ষণ অবস্থা।
এই অবস্থায় শুরু করে শরীরের ভেতরের বড় পরিবর্তন। বিজ্ঞানীদের মতে দীর্ঘ সময় মহাকাশে থাকলে প্রথমেই দুর্বল হয়ে পড়ে পেশি, কমে যায় হাড়ের ঘনত্ব, পিঠ, ঘাড় আর পায়ের মাংসপেশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে পৃথিবীতে ফিরে এসে অনেক নভোচারীর হাঁটতেই কষ্ট হয়, মাথা ঘুরে, ভারসাম্য ধরে রাখতে পারেন না। শুধু তাই নয়, মস্তিষ্কে তরল জমে গিয়ে চোখের আকারেও পরিবর্তন আসে, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে, ঘ্রাণ শক্তিও কমে যায় অনেক সময়। শরীরের ভেতরের তরল ওপরের দিকে জমা হওয়ায় মুখ ফোলা লাগে আর ত্বক হয়ে ওঠে অস্বাভাবিক নরম, যেন শিশুর মতো। শুধু শারীরিক নয়, মানসিক দিকেও প্রভাব পড়ে। দীর্ঘ সময় বিচ্ছিন্ন পরিবেশে থাকার কারণে একাগ্রতা কমে যায়, দেখা দেয় মানসিক চাপ। অনেক নভোচারী পৃথিবীতে ফিরে এসে এমন অবস্থায় থাকেন যেন তারা দীর্ঘ অসুস্থতা কাটিয়ে উঠেছেন। এছাড়া হৃদযন্ত্রের কর্মক্ষমতা কমে যাওয়া, রক্ত সঞ্চালনের সমস্যা, এমনকি উচ্চমাত্রার বিকিরণের কারণে ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। রক্তের শ্বেতকণিকা কমে যেতে পারে, ত্বক হয়ে ওঠে সংবেদনশীল, দেখা দেয় নানা ধরনের চর্মরোগ। তবে এই কঠিন অভিজ্ঞতার মাঝেও রয়েছে এক চমকপ্রদ দিক। আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাকাশে গতিতে চলার কারণে সময় কিছুটা ধীরে অতিক্রম করে। ফলে দীর্ঘদিন পর পৃথিবীতে ফিরে এলে নভোচারীদের বয়স তুলনামূলকভাবে সামান্য কম মনে হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ থেকে ফিরে আসার পর নভোচারীদের পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগে। অনেক ক্ষেত্রে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাদের। অর্থাৎ মহাকাশ ভ্রমণ শুধু প্রযুক্তির জয় নয়, এটি মানুষের শরীর ও মনের উপর এক গভীর পরীক্ষাও। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পৃথিবীতে ফিরে আসা প্রতিটি নভোচারী যেন এক একজন জীবন্ত বিস্ময়। মোরশেদ আলম, বাংলা ভিশন। শরীরের ওজন কমাতে গিয়ে অদ্ভুত রেকর্ড গড়েছেন এক তরুণী। সবাই যেখানে হালকা পোশাকে দৌড়ান, সেখানে তিনি ৫৫টি টি শার্ট গায়ে দিয়ে দৌড়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। কেন এমন অদ্ভুত চ্যালেঞ্জ দিলেন তরুণী? অতিরিক্ত ওজন আর লুকিয়ে দৌড়ানোর কষ্ট পেছনে ফেলে কিভাবে ছুঁয়েছেন এই অনন্য উচ্চতা? মোরশেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। সবাই যেখানে হালকা পোশাকে দৌড়াতে ব্যস্ত, সেখানে নিজের শরীরে একে একে ৫৫টি টি শার্ট পরে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক তরুণী। স্তরের পর স্তর কাপড়ে ভারী হয়ে ওঠা শরীর নিয়ে দৌড়ে তাক লাগালেন সবাইকে। কিন্তু কেন তিনি এতগুলো টি শার্ট পরে দৌড়ালেন, তার রহস্য জানতে গিয়ে চমকে যান সবাই। নিজের শরীরে অতিরিক্ত ওজন থাকায় প্রায় মন খারাপ থাকতো মেরিডিথ স্মিথের। নিজে নিজে সিদ্ধান্ত নিলেন যে করেই হোক কমাতে হবে শরীর। ২০১৩ সালে নিজে শুরু করলেন দৌড়ানো। অতিরিক্ত ওজন দেখে মানুষ হাসি ঠাট্টা করবে, সেজন্য লুকিয়ে দৌড়াতেন। এভাবে ধীরে ধীরে শরীরের ওজন কমাতে সক্ষম হন স্মিথ। ওজন কমলেও থেমে থাকেননি তিনি, হয়ে ওঠেন অ্যাথলেট। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের এই অ্যাথলেট ৩০ মার্চ ফোর্ট হাফ ম্যারাথনে নামেন এক ব্যতিক্রমী চ্যালেঞ্জ নিয়ে। অন্য দৌড়বিদরা যেখানে হালকা পোশাকে গতি বাড়াতে ব্যস্ত, সেখানে স্মিথ নিজের শরীরে একে একে চাপান ৫৫টি টি শার্ট। দেখলে মনে হবে তিনি যেন নিজের অতীতের ভারী বয়ে নিয়ে দৌড়াচ্ছেন। ক্লান্তি, ঘাম আর অতিরিক্ত ওজনের চাপ সবকিছুকে হার মানিয়ে ৩ ঘন্টা ৩০ মিনিটের কম সময় শেষ করেন পুরো হাফ ম্যারাথন। আর তাতেই গড়ে ওঠে নতুন ইতিহাস। গিনেস বিশ্ব রেকর্ডস নিশ্চিত করেছে হাফ ম্যারাথনে সবচেয়ে বেশি টি শার্ট পরে দৌড়ানোর নারী বিভাগে এখন রেকর্ডধারী তিনি। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।